আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের টপিক অণুজীব, যার মধ্যে তোমরা জানো ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে এবং ম্যালেরিয়া। আমরা আজকে প্রথমে শিখবো কি ভাইরাস। এবং তোমরা সবাই জানো ভাইরাস এবং ব্যাকটেরিয়া এরা দুইজনই কি আণুবীক্ষণিক, মানে দুইজনই ছোট। এদের মধ্যে যদি বলা হয় বেশি ছোট কে, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া। তুমি দেখো, নর্মালি চিন্তা করো, ভাইরাস লিখলাম আমরা আর ব্যাকটেরিয়া, এর মধ্যে দেখো ব্যাকটেরিয়াতে নর্মালি একটু বেশি বেশি শব্দ আছে, ভাইরাসে একটু কম শব্দ। তার মানে কি ভাইরাসটা দেখতে এখানে ছোট, তাই ব্যাকটেরিয়ার তুলনায় ভাইরাস ছোট, তাই ভাইরাসকে বলা হচ্ছে অতি আণুবীক্ষণিক। তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটাই আণুবীক্ষণিক। যদি বলা হয় অতি আণুবীক্ষণিক কোনটা, তখন হচ্ছে ভাইরাস। আণুবীক্ষণিকের মধ্যে দুইটাই আছে। এখন এই ভাইরাস কাকে বলে? যদি ক নম্বরে পরীক্ষায় আসে, ফার্স্টেই তুমি লিখবা ভাইরাসের মধ্যে দুইটা জিনিস থাকে। এই ভাইরাসের মধ্যে তার কেন্দ্রীয় বস্তু থাকে কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে সবাই জানো, হয় ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকে। তার বাইরে থাকে প্রোটিন আবরণ। তাহলে বাইরে যে প্রোটিন আবরণ থাকে এটাকে ক্যাপসিড বলা হয়। তাহলে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, যেটা অকোষীয়, কোষের কোনো অঙ্গাণুই থাকে না, অতি আণুবীক্ষণিক, আবার বাধ্যতামূলক পরজীবী, মানে অন্যের দেহ ছাড়া বাঁচে না, যেটা জীবকোষের অভ্যন্তরে সক্রিয় থেকে রোগ সৃষ্টি করে, যখন জীবকোষের বাইরে যাবে তখন রাসায়নিক কণার মধ্যে নিষ্ক্রিয় থাকবে। তাহলে এটাই ভাইরাস। তাহলে ভাইরাস কাকে বলে ক নম্বরের জন্য হয়ে গেল। এই ভাইরাসের মধ্যে তুমি দেখবা যে প্রথম যে একটা ভাইরাস, ভাইরাস ঘটিত রোগ বসন্তের কথা উল্লেখ করে এডওয়ার্ড জেনার। তাহলে প্রথম ভাইরাস ঘটিত রোগ, সেটার নাম কি মনে রাখবা? বসন্ত। সেই বসন্ত রোগের কথা উল্লেখ করে এডওয়ার্ড জেনার। আবার প্রথম আবিষ্কৃত যদি ভাইরাস বলা হয় টিএমভি ভাইরাস, তোমরা জানো টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি যেটা তামাকের যে মোজাইক ভাইরাস, এটাই প্রথম আবিষ্কৃত। এই তামাকের পাতায় যে সোপ সোপ, এটা দেখা যাচ্ছে অ্যাডলফ মায়ার, কিন্তু ইনি প্রমাণ করতে পারে নাই। প্রমাণ করছে কে? দিমিত্রি আইভানোভস্কি। তাই ভাইরাসের আবিষ্কারক বলা হয় দিমিত্রি আইভানোভস্কিকে বলবা ভাইরাসের আবিষ্কারক। হ্যাঁ, তাহলে ভাইরাসের যদি আবিষ্কারক বলা হয় তাহলে কি দিমিত্রি আইভানোভস্কি, কারণ তামাকের পাতায় সোপ সোপ দেখে অ্যাডলফ মায়ার, কিন্তু প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করছে দিমিত্রি আইভানোভস্কি। আবার এই ভাইরাস নিয়ে যখন একটা শাখা তৈরি হবে তাকে আমরা ভাইরোলজি বলি। সেই ভাইরোলজির জনক বললে স্ট্যানলি। তাহলে ভাইরাসের আবিষ্কারক বললে দিমিত্রি আইভানোভস্কি, ভাইরোলজির জনক বললে স্ট্যানলি। আরেকটা আছে এইচআইভি ভাইরাস, সবাই জানো এইচআইভি যেটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যার কারণে এইডস হয়। এবং এইডস হলে সে কি গেল, তাই মনে রাখবা এইচআইভির আবিষ্কারক হচ্ছে গেল। তাহলে এইচআইভি কি আবিষ্কার করছে? গেল। তাহলে এই যে অনেকগুলো আবিষ্কারকের নাম হয়ে গেল তোমার। এখন তুমি ভাইরাসের আয়তনে আসো। ভাইরাস তো অতি আণুবীক্ষণিক, তবে তারও একটা আয়তন আছে, সেটা আমরা মনে রাখবো 8 থেকে 300 ন্যানোমিটার। তাহলে ভাইরাস অতি আণুবীক্ষণিক, তার মানে এটা খুবই ছোট। এটার আয়তন বললে 8 থেকে 300 ন্যানোমিটারের মধ্যে। 8 থেকে 300 ন্যানোমিটারের মধ্যে সব থেকে ছোট যে 8 থেকে 12, তার নাম হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। সেটা 8 থেকে 12। তাহলে 8 থেকে 12 বললে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সব থেকে ছোট। শুধু 12 আছে একটা, পোলিও। পোলিও ভাইরাস শুধু 12 ন্যানোমিটার। আরেকটা আছে তোমার ভবঘুরা ভাইরাস, মনে রাখবা ভবঘুরা। ভবঘুরা ভাইরাস দিয়ে মনে রাখবা কি, ভতে ভ্যাকসিনিয়া, ভতে আছে ভ্যারিওলা। 280 থেকে 300, 280 থেকে 300 এর মধ্যে টিএমভিও আছে। টোবাকো মোজাইক ভাইরাসটাও 280 থেকে 300, ভবঘুরা ভাইরাস সেও 280 থেকে 300। তাহলে ভাইরাসের আয়তন সম্পর্কে জানলা। এরপরে ভাইরাসের প্রকৃতি। ভাইরাস কিন্তু ভাই জীবও না, জড়ও না। ভাইরাস কিন্তু জীব আর জড়ের একটা সেতু বন্ধন। তাহলে ভাইরাস কিন্তু জীবও না, জড়ও না, জীব জড় শতবন্ধন এবং সেতু বন্ধন, এবং ভাইরাস ভাইরাসই। ঠিক আছে, তো এখন এরপরে তুমি দেখবে ভাইরাসের তাহলে দুই রকম বৈশিষ্ট্যই থাকবে, একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য আর একটা জড় রাসায়নিক বৈশিষ্ট্য। যখন তুমি এটাকে জড় রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে যদি তুমি সিকিউতে তোমার গ ঘ নাম্বারে আসে যদি লেখো, তুমি ফার্স্টেই লিখবা অকোষীয় অতি আণুবীক্ষণিক, যেটা সংজ্ঞায় পড়ছো। এবং তার সাথে একটু অ্যাড করে দিলে অকোষীয় মানে কি, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোনো কিছুই, কোষ প্রাচীরটির কিছুই থাকবে না। তাহলে এটা হচ্ছে অকোষীয় এক কথাই। এবং এর মধ্যে আমরা পড়ছি ভাইরাস যেহেতু এদের মধ্যে কোনো বিপাকীয় এনজাইম থাকবে না। যদি এনজাইম না থাকে তাহলে ভয়ে এরা খাবে না, না খেলে এদের মধ্যে কোনো পুষ্টিক্রিয়াও নাই। আর কি পড়বা ভাইরাসের মধ্যে? আমরা পড়ছি যে এদের মধ্যে আর কি থাকতে পারে, যে এদের কোনো জীবকোষের সাহায্য ছাড়া এরা প্রজননক্ষম হবে না। তারপরে এদের মধ্যে ব্যাকটেরিয়ার ফিল্টারে এদেরকে ফিল্টারও করা যাবে না।
হ্যাঁ, তবে এরা মধ্যে আমরা পড়ছি যে এরা যখন জীবকোষের বাইরে, এরা সক্রিয় না অর্থাৎ নিষ্ক্রিয়। হ্যাঁ, আবার ভাইরাসের মধ্যে আমরা পড়ছি এটা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের সমাহার মাত্র, এবং এর মধ্যে অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তাহলে অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু ভাইরাস জাতীয় যে ভাইরাস ঘটিত যে রোগ, হ্যাঁ দেখবো যেরকম রিসেন্ট আমরা করোনার সাথে পরিচিত, সেই করোনা রোগের কিন্তু টিকা তৈরি হয়েছে ভাইরাস জাতীয়, যেহেতু করোনা ভাইরাসের জন্য হয়েছে, তাই এখানে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে কিন্তু নিরাময় হয় নাই, কারণ অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। এবং এর মধ্যে একটা জিনিসই আই, যেটাকে তুমি কি কি করতে পারো ভাইরাসকে, এর মধ্যে দেখো এরা ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, এগুলা খালি যাবে। হ্যাঁ, তাহলে এগুলো তুমি এমনি দেখলা, তাহলে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য তুমি জানলা। একইভাবে দেখো জীবীয় বৈশিষ্ট্য যদি যাই, যখন এরা জীবকোষের অভ্যন্তরে থাকবে তখন আমরা পড়ছি কি এরা সংখ্যা বৃদ্ধি করবে। হ্যাঁ, ভাইরাসের ক্ষেত্রে প্রজনন বলা হবে না, সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, উন্নত যারা তাদের ক্ষেত্রে আমরা প্রজনন বলি, কিন্তু যারা নিম্ন শ্রেণী তাদের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি কখন করছে, কোন একটা পোষক দেহের অভ্যন্তরে, অর্থাৎ এটা জীবীয় বৈশিষ্ট্য। এবং এই যে এর মধ্যে মাতৃভাইরাসের মতোই হবে, হুবহু একই রকম, ভাইরাসের তার বিভিন্ন রকম চেহারা তোমার মতো নাই, হ্যাঁ সবাই একই রকম দেখতে, তাহলে মাতৃভাইরাসের অনুরূপ হবে। এবং এদের যে কেন্দ্রীয় বস্তু আমরা বলছি হয় ডিএনএ থাকবে, নাইলে আরএনএ থাকবে, যে কোনো একটা, একই সাথে দুইটাই থাকবে না, মানে হয় ডিএনএ থাকবে, যাদের মধ্যে শুধু ডিএনএ আছে তারা ডিএনএ ভাইরাস, যাদের মধ্যে আরএনএ আছে তারা হচ্ছে আরএনএ ভাইরাস। হ্যাঁ, এবং আমরা দেখব বাইরে কি থাকবে, ভেতরে ডিএনএ আরএনএ যেটাই থাকুক না কেন, বাইরে প্রোটিন আবরণ দ্বারা সেটা আবৃত থাকবে, যেটাকে আমরা ক্যাপসিড বলবো। এই ভাইরাসের মধ্যে আর কি মনে রাখবা, সংজ্ঞার মধ্যেই পড়ছে এটা বাধ্যতামূলক পরজীবী। আবার তুমি আর কি পড়ছো, যে এটার মধ্যে জিনগত পুনর্বিন্যাস ঘটে, অর্থাৎ জেনেটিক রিকম্বিনেশন ঘটে, আস্তে আস্তে শক্তি কমে যায়। হ্যাঁ, তাহলে ডিলুশন হয় আর কি। আর মনে রাখবা এদের মধ্যে পরিব্যক্তি অর্থাৎ মিউটেশন, মৃত্যু ঘটতে পারে, নতুন করে তৈরি হয়, বা অনেক তখন কি হবে এর মধ্যে প্রকরণ আসবে, অর্থাৎ ভ্যারিয়েশন আসে। তাহলে এগুলা এর জীবীয় বৈশিষ্ট্য। এখন আসো ভাইরাসের মধ্যে তার দুইটা গঠন আছে, একটা ভৌত গঠন, একটা রাসায়নিক গঠন। ভৌত গঠনও যা পাবা, রাসায়নিক গঠনও তাই। ভৌত গঠনও কেন্দ্রীয় বস্তু, তার বাইরে ক্যাপসিড, তার বাইরে আবার একটা বহিস্থ আবরণ। তাহলে ফার্স্টে মনে রাখবা কেন্দ্রীয় বস্তু তুমি বারবার পড়ছো নিউক্লিক অ্যাসিড, একই সাথে আরএনএ ডিএনএ দুইটাই হবে না। এই নিউক্লিক অ্যাসিড যে ঘিরে রাখবে তাকেই বলা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড মানে প্রোটিন আবরণ, যেটা মূলত তার আবার সাব ইউনিট থাকে, ক্যাপসিডের সেই সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডের সাব ইউনিটকে আমরা কি বলবো, ক্যাপসোমিয়ার বলবো। তারপরে দেখবা এই ক্যাপসিডের বাইরেও যদি কোনো আবরণ থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার এনভেলপ যুক্ত ভাইরাস, তাহলে এটা ভৌত গঠন। রাসায়নিক গঠনে তুমি যদি যাও, রাসায়নিক গঠনেও সেম, এই যে ফার্স্টে কি নিউক্লিক অ্যাসিড, কেন্দ্রীয় বস্তু যেটা সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং আমরা পড়ছি একই সাথে ডিএনএ আরএনএ অবস্থান করবে না। এবং এই কেন্দ্রীয় বস্তু নরমালি উদ্ভিদের যে ভাইরাসগুলা তাদের কেন্দ্রীয় বস্তুতে কি থাকবে, আরএনএ থাকে। প্রাণীর যে ভাইরাসগুলা তাদের কেন্দ্রীয় বস্তুতে কি পাবা, ডিএনএ পাবা। তবে ব্যতিক্রম তো থাকতেই পারে, যেরকম এখানেও একটা ব্যতিক্রম পাবা, ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপি একটা উদ্ভিদ তোমরা জানো, তাহলে এটা নরমালি এর নিউক্লিক অ্যাসিড হওয়া উচিত কি আরএনএ, কিন্তু এটা উদ্ভিদ হওয়া সত্ত্বেও ফুলকপির মোজাইক ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা হবে ডিএনএ। তাহলে এটা ব্যতিক্রম, ব্যতিক্রম জিনিসই পরীক্ষায় বেশি আসে, তুমি এটা একটু খেয়াল রাখতে হবে। এবং এই নিউক্লিক অ্যাসিডকে যারা ঘিরে রাখে তাকেই ক্যাপসিড বা প্রোটিন আবরণ বলা হয়, যেই ক্যাপসিড বা প্রোটিন আবরণটা মূলত নিউক্লিক অ্যাসিডকে সুরক্ষা দেয়, এবং এটা একই সাথে সর্দি জ্বরে হাসির উদ্রেক করে, এবং একই সাথে এরা কি করে অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। এবং এই নিউক্লিক অ্যাসিড ঘিরে রাখলো যে ক্যাপসিড, তারও বাইরে যদি আরো একটা আবরণ থাকে, সেটাকেই আমরা বলি বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। মানে সহজ কথায় শীতকালে তুমি যেরকম শার্টের উপরে জ্যাকেট পরো, এরা হচ্ছে এরকম জ্যাকেট পরা ভাইরাস। মানে নর্মালি আবরণটা হচ্ছে ক্যাপসিড, মানে শার্ট হচ্ছে তার ক্যাপসিড, আর শার্টের উপরে যে জ্যাকেট পরতেছে সেটা হচ্ছে কি তোমার বহিস্থ আবরণ বা এনভেলপ যুক্ত ভাইরাস। কারা মনে রাখবা, হাই করোনা। তাহলে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস বললে হাই করোনা, করোনাকে হাই দেছো, হ্যাঁ তাহলে হাই করোনা মানে এইচ তে এইচআইভি, এইচ তে আরো একটা হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, করোনা মানে হচ্ছে করোনা। তাহলে এই চারটা বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস, তাহলে কি হাই করোনা। তাহলে হাইতে এইচআইভি, এইচআইভি একটু আগে পড়লা, এইচআইভি আবিষ্কার করছে গেল, কারণ এইচআইভি হলে এইডস হবে, এইডস হলে সে যাবে, তার মানে গেল গেল। তাহলে এইচআইভি আবিষ্কার করছে গেল, এইচআইভি একটা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। এই এইচ তে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, করোনা মানে হচ্ছে করোনা।
এর বাইরে আসো, এই যে বহিস্থ আবরণে যদি তোমার লিপিড বা লিপোপ্রোটিনের যে স্তর থাকে, হ্যাঁ আমরা পড়ছি সেটাকে লিপোভাইরাস বলা হয়, এবং তার একককে বলা হচ্ছে এটা পেপলোমিয়ার। তাহলে ওইদিকে ক্যাপসিডের সাব ইউনিট ক্যাপসোমিয়ার, লিপোপ্রোটিনের যে সাব ইউনিট সেখানে বলা হচ্ছে পেপলোমিয়ার। তাহলে একটা ক্যাপসোমিয়ার, একটা হচ্ছে পেপলোমিয়ার। এরপরে আসো ভাইরাসের যে তোমার ভাগ করছে আর কি শ্রেণীবিন্যাস, তার মধ্যে তুমি কি পাবা? ভাইরাসের মধ্যে তুমি প্রথমেই আকৃতি অনুযায়ী ভাগ করা যায় ভাইরাসকে। তার মধ্যে বিভিন্ন আকৃতির ভাইরাস থাকতে পারে। যেমন ফার্স্টে তুমি মনে রাখবা আকৃতি অনুযায়ী কি কি ভাইরাস আছে। হ্যাঁ দেখো কিরকম আকৃতি হতে পারে। একটা হতে পারে দন্দাকার। দন্দাকার বললে মনে রাখবা এটিএম। এটিএম বুথ সবাই চেনো, এটা দ্বন্দ্বের মতো দাঁড়িয়ে আছে, তার মানে দন্দাকার বললে এটিএম মানে কি? এতে আলফা আলফা মোজাইক ভাইরাস, টিতে টিএমভি ভাইরাস, এমতে আছে মামস ভাইরাস। তাহলে আলফা আলফা মোজাইক টিএমভি মামস, এই টিএমভি একটু আগে পড়লা যেটা প্রথম আবিষ্কৃত ভাইরাস টিএমভি ভাইরাস। তামাকের পাতায় সোপ সোপ দেখে অ্যাডলফ মায়ার, কিন্তু প্রমাণ করছে দিমিত্রি আইভানোভস্কি। তাই ভাইরাসের আবিষ্কারক দিমিত্রি আইভানোভস্কি। এখন আসো ওই যে দন্দাকারের পরে কি আছে? গোলাকার। এই গোলাকার ভাইরাস মনে রাখবা, গোলাকার ভাইরাস হাই ডেপুটি মনে রাখবা। তাহলে হাই ডেপুটি, তাহলে হাই ডেপুটি মানে হাইতে কি আবার এইচআইভি। তাহলে এইচআইভি তুমি বহিস্থ আবরণের মধ্যে পাইছো, এখানেও পাইছো। ডেতে আসছে ডেঙ্গু, পথে আসছে কি? পথে পোলিও, আর টিতে আসছে টিআইভি। হ্যাঁ তাহলে হাই ডেপুটি মনে রাখবো। তাহলে এবার হাই ডেপুটি, হাইতে এইচআইভি, ডিতে ডেঙ্গু, পথে আসছে পোলিও, টিতে আসছে কি? টিআইভি। তাহলে এই চারটা এরা হচ্ছে গোলাকার ভাইরাস। এরপর আর কি আছে আকৃতি? গোলাকারের পরে পড়বে আসছে কি? ঘনক্ষেত্রাকার বা বহুভুজ আকার যেটা। তাহলে ঘনক্ষেত্রাকার বা বহুভুজ আকার যেটা পাউরুটির মতো। মনে রাখবা পাউরুটি খাবে কারা? যারা হাবাগোবা। তাহলে হাভা দিয়ে মনে রাখবা, হাতে হারফিস আর ভাতে হচ্ছে ভ্যাক্সিনিয়া। এরা হচ্ছে পাউরুটির মতো, অর্থাৎ এরা ঘনক্ষেত্রাকার বা বহুভুজ আকার। যদি তোমাকে ব্যাঙাসি আকৃতি ভাইরাস বলা হয়, ব্যাঙাসি মানেই তার একটা মাথা থাকবে, এই একটা মাথা, এই একটা লেজ। তাহলে এই মাথা লেজ কার আছে? টির আছে। তাহলে টির মধ্যে কারা? টি2, টি4, টি6, এরা হচ্ছে ব্যাঙাসি আকৃতির ভাইরাস, আমরা মনে রাখবো। এরপর আরেকটা কি আছে? সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। সিলিন্ড্রিকাল বললে মনে রাখবা ইমা। হ্যাঁ ইমা মানে হচ্ছে ইতে ইবোলা, মতে হচ্ছে মটরের স্টিক ভাইরাস। হ্যাঁ যখন আমি সিলিন্ড্রিকাল ভাইরাস পড়াই তখন বলি ইমা দিয়ে আরেকটা কথা মনে রাখা যায়, ইমা কাকি। তাহলে ইমা কাকি মানে হচ্ছে, ইমাতে হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেট এস্টিভেশন কার কার থাকে? কাতে কালকা সন্ধ্যা আর কিতে কৃষ্ণচূড়া। তাহলে ইমব্রিকেট যে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস 7 অধ্যায় পড়বা ইমা কাকি। আর এখানে সিলিন্ড্রিকাল ভাইরাস বললে ইমা, ইবোলা আর মটরের স্টিক ভাইরাস। আমরা লাস্টে পড়বো কি? যেটা হচ্ছে তোমার দেখো ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা, সেটা হচ্ছে কি? ডিম্বাকার অর্থাৎ ওভাল শেপড, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে আকৃতি অনুযায়ী পড়লা। এরপরে ভাইরাসকে তুমি নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী তুমি ভাগ করতে পারো। নরমালি আমরা পড়ছি নিউক্লিক অ্যাসিড তো 2 প্রকার। তাহলে ধরন অনুযায়ী কি কি ভাইরাস পাবো? একটা ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। কারা ডিএনএ কারা আরএনএ? একটা মনে রাখলে আরেকটা ফ্রি। তার মানে ডিএনএ ভাইরাসগুলোর নাম মনে রাখবো আমরা। হ্যাঁ ডিএনএ ভাইরাস নরমালি আমরা জানি প্রাণীর ভাইরাস। এখন এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো একটু মনে রাখতে হবে। ডিএনএ ভাইরাস মনে একবার টিটুর ভারী ভাবিকে, টিটুর ভারী ভাবিকে অ্যাডিনো কোলে নিল। তাহলে অ্যাডিনো কোলে নিল। তাহলে টিটুর ভারী ভাবিকে অ্যাডিনো কোলে নিল, অর্থাৎ টিটু মানে টিটু, আবার টিআইভি। তাহলে টি2 টিআইভি, ভারী মানে ভ্যারিওলা, ভাবি মানে হচ্ছে ভ্যাক্সিনিয়া, আর অ্যাডিনোটা হচ্ছে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স। তাহলে টিটুর ভারী ভাবিকে অ্যাডিনো কোলে নিল। তাহলে এটা হচ্ছে কি? তোমার ডিএনএ ভাইরাস। নরমালি ডিএনএ কয় সূত্রক ভাইয়া? তোমরা সবাই জানো ডিএনএ দ্বিসূত্রক, 2টা সূত্রক থাকবে। তবে ব্যতিক্রম থাকবে, ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এক সূত্রক কারা আছে? 2টা আছে। একটা আছে 5X174, একটা M13 কোলিফাস। এরা 2জন ডিএনএ ভাইরাস। নরমালি এদের উচিত ছিল এদের সূত্রক 2টা হওয়া, কিন্তু এরা 2জন হচ্ছে ব্যতিক্রম। এরা কোন গোত্রের মধ্যে আছে? প্যারাভোভিরিডি গোত্রের মধ্যে। আমরা মনে রাখবো এটা তোমার কি? 5X174 আর একটা আছে M13 কোলিফাস। একইভাবে এই টিটুর ভারী ভাবিকে অ্যাডিনো কোলে নিছে, এই বাদে বাকি যা আছে সবই আরএনএ ভাইরাস। তোমার মুখস্থ না করলেও চলবে। তবে আরএনএ ভাইরাসের মধ্যে যেটা তোমার মনে রাখতেই হবে সেটা হচ্ছে কি? যে আরএনএ নরমালি এক সূত্রক। আরএনএ আমরা জানি এক সূত্রক হয়, কিন্তু আরএনএ ভাইরাসের মধ্যে ব্যতিক্রম থাকবে 2টা। তার মধ্যে 2টা সূত্রক থাকবে, একটা হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস আর একটা হচ্ছে রিও ভাইরাস।
তাহলে ওইদিকে ডিএনএ কিন্তু এক সূত্রক 5x174 M13 কোলিফাস, আরএনএ কিন্তু দ্বিসূত্রক, একটা হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস আর একটা হচ্ছে রিও ভাইরাস। তাহলে আমরা এটা জানলাম। এরপরে আসো বহিস্থ আবরণ। আবরণযুক্ত ভাইরাস আগেই পড়ে ফেলাইছো ভাইয়া, হাই করোনা। হ্যাঁ, কিন্তু আবরণবিহীন ভাইরাস যদি বলে মনে রাখবা আবরণ নাইকার টিটি। টিটি দিয়ে মনে রাখবা, কারণ যারা ট্রেনে চড়ছো, হ্যাঁ টিটিরা কিন্তু যার কাছ থেকে যা পারে তাই খায়, অর্থাৎ এদের কোনো আবরণ নাই। তাহলে আবরণ নাই মানে টিটি মানে হচ্ছে কি, টিতে টি2 আর টিতে হচ্ছে টিএমভি। তাহলে টি2 আর কি টিএমভি, এরা হচ্ছে বহিস্থ আবরণবিহীন ভাইরাস। তাহলে বহিস্থ আবরণ যুক্ত হাই করোনা, বহিস্থ আবরণবিহীন বললে টিটি, টি2 আর টিএমভি। হ্যাঁ, আমরা এরপরে আসো কি, যে তোমার উদ্ভিদের ভাইরাস, পোষক দেহ অনুসারে যে ভাইরাসগুলো উদ্ভিদে আক্রমণ করবে তারা উদ্ভিদের ভাইরাস। উদ্ভিদের ভাইরাস নরমালি কি আরএনএ ভাইরাস, এবং এই উদ্ভিদের ভাইরাস তুমি নাম দেখেই বুঝতে পারবা। হ্যাঁ, একটা হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, যেটা টোবাকো মানে তামাক, তামাক তো একটা উদ্ভিদ। আর একটা হচ্ছে বিন ইয়েলো ভাইরাস, বিন মানে সিম, নাম শুনে বুঝতে পারছো এটা একটা উদ্ভিদের ভাইরাস। তাহলে এই দুইটা হচ্ছে উদ্ভিদের ভাইরাস। প্রাণীতে যারা আক্রমণ করে তারা প্রাণীর ভাইরাস, এইচআইভি আছে, সাথে আর কি আছে, করোনা ভাইরাস আছে, ভ্যাকসিনিয়া আছে। এখন আসো, এই ভাইরাস যেহেতু ব্যাকটেরিয়ার তুলনায় খুবই ছোট, হ্যাঁ তাহলে এরা চাইলে ব্যাকটেরিয়াতে আক্রমণ করতে পারে। তাহলে কোনো ভাইরাস যদি ব্যাকটেরিয়াতে আক্রমণ করে তখন সেটাকে আমরা ব্যাকটেরিওফাজ বলি। ব্যাকটেরিওফাজের মধ্যে কি আছে, টি2, টি4, টি6। তাহলে এই যে টি2, টি4, টি6 একটু আগে পড়লাম, এই টি সিরিজের যারা আছে তারা কিন্তু আমরা পড়ছি কি, যখন আকৃতি অনুযায়ী বলবে তখন ব্যাগাসি আকৃতি, যখন এদের বলবে পোষক দেহ অনুযায়ী তখন এরা ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজ বা যেটাকে সংক্ষেপে ফাস্ট বলা হয়, তারার মধ্যেও টি2, টি4, টি6। যখন তোমাকে ব্যাঙাসি আকৃতি ভাইরাস বলবে তারাও টি2, টি4, টি6। তাহলে আমরা এই দুটো একসাথে মনে রাখবো। যদি ব্যাকটেরিয়াতে আক্রমণ না করে সাইনোব্যাকটেরিয়াতে আক্রমণ করে তখন তার নাম কি, সাইনোফাজ। সাইনোফাজ দুইটা আছে, এলপিপি1, এলপিপি2। যখন এই যে সাইনোফাজের কথা আসবে মনে রাখবা, সাইনোফাজ মানে কি, সাইনোব্যাকটেরিয়া মানে কি নীলাভ সবুজ শৈবাল। এই সাইনোব্যাকটেরিয়াতে কিন্তু অ্যামাইটোসিস বিভাজন ঘটে। আবার শৈবাল পড়ার সময় পড়ছো, এমনি শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা, কিন্তু এই সাইনোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে কিন্তু গ্লাইকোজেন। হ্যাঁ, তোমার মতো আর কি, তোমার যেরকম গ্লাইকোজেন ওদেরও গ্লাইকোজেন, ঠিক আছে। এখন আসো, যদি কোনো ছত্রাকে আক্রমণ করে ভাইরাস তখন সেটাকে মাইকোফাজ বলা হয়। তুমি ছত্রাক পড়ে থাকো, যদি ছত্রাকের শাখাকে বলা হয় মাইকোলজি। তাহলে ছত্রাকে যদি ভাইরাস আক্রমণ করে তাহলে মাইকোলজি থেকে আসছে কি, মাইকোফাজ। তাহলে আমরা এগুলো সম্পর্কে জানলাম। এখন ভাইরাসের পরজীবিতা আসো। তুমি সংজ্ঞার মধ্যেই পড়ছো, ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। কেন এই কথা বলা হচ্ছে, কারণ যে ভাইরাসের রিসেপ্টর সাইট যেখানে থাকবে সে শুধুমাত্র সেখানেই আক্রমণ করবে। হ্যাঁ, তোমার যেরকম যদি চিকেন পক্স, এটা আমাদের কি ত্বকে আক্রমণ করার কথা, এই রিসেপ্টর সাইট ত্বকে আছে, এ কখনো তোমার শ্বাসনালীতে আক্রমণ করবে না। হ্যাঁ, তোমার যেটা পোলিও ভাইরাস, সে ঊর্ধ্বতন শ্বাসনালী, হ্যাঁ তারপরে অন্তের আবরণ, কখনো কখনো স্নায়ুকোষ, এগুলাতে আক্রমণ করতে পারে, এ ত্বকে আক্রমণ করবে না। তাহলে যার রিসেপ্টর সাইট যেখানে আছে সে শুধুমাত্র সেখানেই আক্রমণ করে, এটাই ভাইরাসের পরজীবিতা। এই জন্যই ভাইরাসকে বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। এরপরে আসো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস যারা, তারা হচ্ছে যারা পোষক দেহ সেন্স করে, অর্থাৎ সহজ কথায় যারা নেতা সেন্স করছে আর কি, তারা হচ্ছে কি ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাস হচ্ছে পোষক দেহ সেন্স করছে। তাহলে কারা, মনে রাখবো এবার হেন্স করোনা। তার আগে পড়ছো হাই করোনা, এবার পড়বো হচ্ছে হেন্স করোনা। বহিস্থ আবরণ যুক্ত বললে হাই করোনা, আর এখন পড়ছো কি, যে যারা পোষক দেহ সেন্স করছে অর্থাৎ ইমার্জিং ভাইরাস, তারা হচ্ছে হেন্স করোনা। হেন্সের এইচ থেকে এইচআইভি, ইটা হচ্ছে কি ইবোলা, এনতে হচ্ছে নাইল ভাইরাস, এসতে সার্স। সার্স মানে সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম, করোনাতে হচ্ছে করোনা। তাহলে এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস, এটা আমরা মনে রাখবো। এরপরে চলে আসবো কি, ভাইরাসের মধ্যে দেখো যারা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, ভাইরাসের মধ্যে তো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকবেই, এরকম গঠনের যারা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস তাকে তুমি বলবা ভিরিয়ন। আর যদি এটা সংক্রমণ ক্ষমতাহীন হয় তখন সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। তাহলে একটা ভিরিয়ন, একটা নিউক্লিয় ক্যাপসিড। আবার ভিরিয়ন বাদে আরেকটা আছে ভিরয়েডস, আরেকটা আছে প্রিয়ন্স। তাহলে একটা আছে প্রিয়ন্স আর একটা আছে ভিরয়েডস। তাহলে পিরিয়ন্স আর ভিরয়েডস এর মধ্যে কি বুঝবা, হ্যাঁ তাহলে ভিরয়েডস আর পিরিয়ন্স মনে রাখবা। নরমালি একটা ভাইরাসে কি থাকে, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। কোনো একটা ভাইরাসে যদি শুধুমাত্রই প্রোটিন আবরণ থাকে, এটা প্রোটিন আবরণ, মাঝখানে এই নিউক্লিক অ্যাসিডটা নাই,
তাহলে যদি শুধুমাত্র প্রোটিন আবরণ দিয়ে গঠিত ভাইরাস হয়, পথে প্রোটিন, পথে প্রিয়ন্স। যদি শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন আবরণ না থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি ভিরয়েডস। তাহলে শুধুই প্রোটিন আবরণ দিয়ে গঠিত ভাইরাস প্রিয়ন্স, শুধুই নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত ভাইরাসের নাম হচ্ছে ভিরয়েডস। এবং এই ভিরয়েডস এর কারণে কি হয়? নারকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ হয়। নারকেল গাছের ক্যাডাং রোগ কেন হয়? ভিরয়েডস এর জন্য হয়। আর সাথে কি হয়? হেপাটাইটিস ডি হয়। আর প্রিয়ন্স এর জন্য কি হয়? আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল যে তোমার যে নার্ভাস সিস্টেম, তাহলে সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে তোমার ক্রু অ্যান্ড ক্রিটসফিল হয়। ভেড়া ছাগলের ক্ষেত্রে স্ক্রাইপি রোগ হয়। আর সব থেকে আলোচিত হচ্ছে গরু পাগল হয়ে যায়, এদেরকে আমরা ম্যাড কাউ বলি। তাহলে ম্যাড কাউ কিসের জন্য হয়? প্রিয়ন্সের জন্য হয়। মানুষের ক্ষেত্রে কি হয়? ক্রু অ্যান্ড ক্রিটসফিল হয়। ভেড়ার কি হয়? ভেড়া ছাগলের হবে স্ক্রাইপি। কেন হয়? প্রিয়ন্সের জন্য হয়। প্রিয়ন্স কি দিয়ে গঠিত? প্রোটিন আবরণ দিয়ে গঠিত। ঠিক আছে, এখন আসো ভাইরাসের গঠন। এর মধ্যে ফার্স্টে আমরা কোন গঠন দেখবো? টোবাকো মোজাইক ভাইরাস, তামাকের যেটা, হ্যাঁ টিএমভি, যেটা প্রথম আবিষ্কৃত ভাইরাস যেটা। এর গঠনে তুমি ফার্স্টে মনে রাখবে এটা দ্বন্দ্বাকার, কারণ তুমি পড়ছো এটিএম দ্বন্দ্বাকার, এতে আলফা আলফা মোজাইক, টিতে টিএমভি। তাহলে টিএমভি কোন আকৃতি? দ্বন্দ্বাকৃতি। এর আয়তন তুমি জানো কত? 280 থেকে 300। তাহলে দৈর্ঘ্য তুমি জানো 280 থেকে 300, প্রস্থ আছে মাত্র 15 থেকে 18 ন্যানোমিটার। তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 17 গুণ বেশি। তাহলে দৈর্ঘ্য প্রস্থের থেকে 17 গুণ বেশি। আবার এর মধ্যে প্রত্যেকটা প্রোটিন সাব ইউনিটের ওজন বললে 17,000 ডালটন। তাহলে 17 গুণ বেশি, আবার 17,000 ডালটন। এর মধ্যে কি থাকে? প্রতিটা ক্যাপসুমিয়ারের মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকবে কতগুলা? 158টা। এরপরে আসো ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস কি? আমরা পড়ছি যে যখন কোনো ব্যাকটেরিয়ার দেহে ভাইরাস আক্রমণ করে সেটাকে ফাজ বা ব্যাকটেরিয়া ফাজ বলা হয়। এবং আমরা পড়ছি এর মধ্যে T2, T4, T6 আছে। T2 আবিষ্কার করছে টিতে T2, টিতে ট্রট। T2 আবিষ্কার করছে ট্রট। এই T2 ব্যাকটেরিয়া ফাজের একটা মাথা আছে, একটা লেজ আছে। মাথা বললে 93 থেকে 100 ন্যানোমিটার, লেজ বললে 95 থেকে 110 ন্যানোমিটার। মাথার মধ্যে আর কি থাকে? 50% কি থাকবে? ডিএনএ থাকবে, যেটা দ্বিসূত্রক। এবং এর মধ্যে জিন থাকে 150টা। তাহলে ডিএনএ 50%, জিন 150। আমরা বলছি ডিএনএ তো অবশ্যই দ্বিসূত্রক। মাথার আয়তন 93 থেকে 100, লেজ 95 থেকে 110। লেজের মধ্যে একটা বেস প্লেট থাকে, কয়েকটা স্পর্শক তন্তু থাকে। আমরা পড়ছি কি আর কি থাকে? 6টা স্পাইক থাকে, সরি 6টা স্পর্শক তন্তু থাকে, কয়েকটা স্পাইক থাকে। তাহলে এই যে স্পর্শক তন্তু এর সংখ্যা কত? 6। কিসে আছে? একটা বেস প্লেটে আছে। আমরা মনে রাখবো মাথা লেজ সম্পর্কে জানলাম। কোভিড-19 সবাই জানো। কোভিড-19 এর মধ্যে আমরা পড়ছি এটা সার্স কোভ দ্বারা হয়। সার্স কোভ মানে কি? সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। আবার মার্স কোভ দিয়ে হয়। মার্স মানে হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, যেটা কখন 11 মার্চ 2020-এ WHO এটাকে মহামারী অর্থাৎ প্যান্ডেমিক ঘোষণা করছে। এটা আমরা পড়ছি কোভিড-19। এর এখন তুমি জানো মোটামুটি যে এর টিকা আসছে, বিভিন্ন যে টিকা আছে, এটা তোমার সেজন্য এখন আর লাগে না। এটা এক সময় খুব লাগতো, এখন দরকার নাই। হ্যাঁ, এখন আমরা যে তিনটা জিনিস জানবো, একটা হচ্ছে এন্ডেমিক, একটা হচ্ছে এপিডেমিক, আর একটা হচ্ছে প্যান্ডেমিক। তাহলে এন্ডো মানে ভেতরে, তোমরা সবাই জানো সকল ক্ষেত্রে এন্ডো মানে ভেতরে। যখন একটা সংকীর্ণ অঞ্চলে যখন আক্রমণ করে তখন সেটা হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক বললে কি আছে? দেখো মধ্যপ্রাচ্যের মধ্যে কি আছে? হ্যাঁ, মার্স। তাহলে শুধু মধ্যপ্রাচ্যেই হয়েছে, তাহলে সেটা কি এন্ডেমিক। মার্স মানে কি? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। যখন এপিডেমিক মানে বিস্তীর্ণ অঞ্চলে ছড়ায় যাবে, যারা তোমার কি পশ্চিম আফ্রিকার ইবোলা। হ্যাঁ, আর যখন প্যান্ডেমিক মানে সারা বিশ্বে ছড়ায় যাবে, যেটা কোভিড-19, যেটা আমরা 11 মার্চ 2020 তারিখে শনাক্ত করছে WHO, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্যান্ডেমিক ঘোষণা করছে। হ্যাঁ, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি। ভাইরাস দুইভাবে সংখ্যা বৃদ্ধি করে, দুইটা চক্রের মাধ্যমে। একটা হচ্ছে লাইটিক চক্র, আর একটা হচ্ছে কি লাইসোজেনিক চক্র। লাইটিক চক্রেরই অপর নাম হচ্ছে ভাইরুলেন্ট চক্র, আর লাইসোজেনিকটাকেই বলা হচ্ছে টেম্পারেট দশা। এবং এই লাইটিক চক্র আর লাইসোজেনিক যেই চক্রটাই ঘটুক না কেন, এদের পোষক দেহ সেম, ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? যখন কারোর কথা না মনে পড়বে তখন তোমার কে আছে? ইকোলাই, ইস্কেরেসিয়া কোলাই যে ব্যাকটেরিয়া, তার দেহের মধ্যে লাইটিক চক্র লাইসোজেনিক দুইটাই হবে। লাইটিক চক্র কারা করবে? টি সিরিজের যারা আছে, T2, T4, T6। আর যখন লাইসোজেনিক বলবে তখন হচ্ছে ল্যামডা সিরিজ। তাই এই লাইটিক চক্রটা তোমাদের সিকিউতে আসতে পারে। 5টা ধাপে সম্পন্ন হয়। ফার্স্টে কি? প্রথমে সংযুক্তি, বা যেটাকে পৃষ্ঠলগ্নি ভবন বলা হয়, বা এটা অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং। হ্যাঁ, তারপরে কি করবে? তাহলে ফার্স্টে কি হবে? সংযুক্তি ঘটবে কার দেহে? ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে। কার সংযুক্তি ঘটবে? T2 ফাজ। কেন ঘটবে? কারণ এই ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে T2 ফাজের রিসেপ্টর সাইট আছে। আমরা বলছি যার রিসেপ্টর সাইট যেখানে, সে শুধুমাত্র সেখানে আক্রমণ করবে। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার প্রাচীরে যখন এর ওই যে লেজের যে 6টা আমরা পড়ছি যে স্পর্শক তন্তু থাকে, তারা যুক্ত হবে,
হওয়ার পরে কি হবে, এই ফার্স্ট ভাইরাসের মাথায় যে ডিএনএ আছে সেই ডিএনএটা দেখো এই ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে প্রবেশ করবে, মানে ব্যাকটেরিয়াতেও তার নিজের একটা ডিএনএ থাকা সত্ত্বেও ভাইরাসের ডিএনএটা চলে আসবে। তাহলে 2 নাম্বার পয়েন্টের নাম হচ্ছে কি, আমরা বলছি ডিএনএ এর অনুপ্রবেশ। কোন ডিএনএ? ফার্স্ট ডিএনএ। তাহলে ফার্স্ট ডিএনএ যখন চলে আসবে তখন ব্যাকটেরিয়ার দেহেতে ডিএনএ চলে আসার পরে ফার্স্ট যে তোমার ভাইরাসটা তার শূন্য দেহ নিয়ে পড়ে থাকবে বাইরে, তার কোনো মূল্য নাই, কারণ ডিএনএ চলে আসছে কোথায়? ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে। এবং এই ডিএনএ আসার পরে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে কি হবে? প্রতিলিপন হবে। হ্যাঁ, কিরকম ঘটবে, কি ঘটনা ঘটবে? ফার্স্টে যে ফার্স্ট ডিএনএটা এ প্রবেশ করার পর তার যে নিজস্ব যে একটা প্রমোটর, হ্যাঁ, এমআরএনএ তৈরি করবে, তাহলে নিজস্ব প্রমোটর সিকোয়েন্স দ্বারা পোষক কোষের মধ্যে এরা আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে এই আরএনএ পলিমারেজকে ব্যবহার করে, পলিমারেজটা একটা এনজাইম করে ডিএনএ থেকে ফার্স্টে এমআরএনএ তৈরি করে। তোমরা সবাই জানো ডিএনএ থেকে যখন ডিএনএ হয় সেটা রেপ্লিকেশন, ডিএনএ থেকে যখন আরএনএ হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, বা এমআরএনএ তৈরি করে। হ্যাঁ, তারপরে এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি করে তখন কি ঘটে? ট্রান্সলেশন প্রক্রিয়ায়। আর এই যে প্রোটিন তৈরি করে ফেললো, সেই প্রোটিনের সাহায্যে ওই ব্যাকটেরিয়ার যে নিজের ডিএনএ আছে তাকেই সে ভেঙে চুরে ফেলাবে, নষ্ট করে দেবে। আর এই সুযোগে ফার্স্ট যে ডিএনএটা তার প্রতিলিপন ঘটবে, অর্থাৎ রেপ্লিকেশন করে ফেলবে। ফলে অনেকগুলো দেহ অংশ তৈরি হবে, সেগুলো কোট প্রোটিনের মাধ্যমে যে দেহ অংশগুলো তৈরি হয়, হ্যাঁ দেখো যে কোট প্রোটিন দিয়ে তোমার এর মাথা, লেজ, স্পর্শক তন্তু, স্পাইক এগুলো তৈরি হবে পৃথক পৃথক ভাবে। পরবর্তীতে এগুলা কি হবে? সবগুলো একসাথে দেখো যে বিভিন্ন দেহ অংশগুলো একত্রিত হবে। হ্যাঁ, এই যে দেহ অংশগুলো যখন একত্রিত হবে তখন এ কি করবে? এই ইকোলাই ব্যাকটেরিয়ার যে প্যারাসিট তাকে বিদীর্ণ করে তখন সে বাইরে মুক্তি ঘটবে, তাহলে নতুন ভাইরাসের মুক্তি ঘটবে। এই 5টা ধাপ, এটা তোমার একটা বইয়ের মধ্যে সুন্দর একটা ছবি মতো আছে, যদিও ছবি না, খুব সহজ একটা জিনিস, এটা একটু দেখে নিতে হবে, পরীক্ষায় কিন্তু আসবেই, আসার মতো একটা কোশ্চেন। এবং এই ফার্স্ট ভাইরাস এদের যে টোটাল যে এরা প্রক্রিয়াটা চালাচ্ছে, এখানে 30 মিনিটে এরা 300টা ফার্স্ট সৃষ্টি করবে। আর এই টোটাল যে সময়কালটা, মানে একদম পোষক ব্যাকটেরিয়াতে আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ নতুন ভাইরাসের যে মুক্তি ঘটলো, এই টোটাল সময়কালটাকে বলা হচ্ছে ইক্লিপস কাল। সহজ কথায় এই 5টা ধাপের যে সময়টা, এটাকেই বলা হচ্ছে ইক্লিপস কাল। 30 মিনিটে 300টা ফার্স্ট সৃষ্টি করছে। লাইসোজেনিক চক্র বললে এর মতোই, কিন্তু লাইসোজেনিক চক্রে হালকা একটু চেঞ্জ। লাইটিক চক্রে ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়ার যে ফার্স্ট ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএ কে ধ্বংস করে নিজেই সব করছে, আর লাইসোজেনিকে দুজন এক হয়ে কাজ করবে। লাইসোজেনিকের মধ্যে আমরা আগেই বলছি পোষক দেহ সেম, ইকোলাই বা ইস্কেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়া, তবে যারা আক্রমণ করবে তারা হচ্ছে ল্যামডা সিরিজ, এবার বা M13 বা আমরা পড়ছি ল্যামডা বা P1 ফার্স্ট, এরা আসবে। আসার পরে যখন এই ভাইরাসের যে ডিএনএটা ঢুকলো, আমরা পড়ছি ব্যাকটেরিয়ার তো একটা নিজস্ব ডিএনএ আছে, সেখানে যাওয়ার পরে এই দুইজন এক হবে। তাই এক হওয়ার জন্য এখানে তোমার ইকোলাই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা আছে তার একটা অংশ কাটতে হবে। তা কাটবে অবশ্যই কোনো একটা এনজাইম, সেই এনজাইমের নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটাকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নামে চিনি। রেস্ট্রিকশন এনজাইমের অপর নাম কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এখানে প্রোনামটা দেয় নাই, এই নিউক্লিয়াস এনজাইম সে কেটে দিচ্ছে। হ্যাঁ, কাটার পরে এই জায়গাটায় কি আছে? ফার্স্ট যে ডিএনএটা আছে সে প্রবেশ করবে। তা প্রবেশ করার জন্য এক করতে কে কাজ করবে? এবার কাজ করবে হচ্ছে তোমার ইন্ট্রিগেস। মনে রাখবা দুইটা ইন্টার করাবে, তাহলে ইন্টার করাবে ইন্ট্রিগেস। এবং এই ফার্স্ট ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ যখন এক হয় সেটাকেই বলা হচ্ছে প্রোফাস। তাহলে প্রোফাস কোথায় গঠিত হবে? লাইসোজেনিক চক্রে। লাইটিক চক্রে কিন্তু হয় না, কারণ লাইটিক চক্রে দুইজন এক হয়ই না। হ্যাঁ, এবং এইভাবেই তখন কি করছে? এদের নতুন যে ভাইরাসগুলো সৃষ্টি করছে, এটাই লাইসোজেনিক চক্র। এর একটা পার্থক্য দেওয়া আছে, এতক্ষণ যা পড়লা সেটা লিখে মাঝখানে ডাক টানলে পার্থক্য হয়ে যাবে। এরপর আছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাস তোমাকে কি করবে? ক্ষতিও করবে, উপকার করবে, দুইটাই করবে। হ্যাঁ, সে যেই হোক, ভাইরাস হোক আর ব্যাকটেরিয়া হোক আর তোমার বন্ধু হোক, ক্ষতিও করবে, উপকারও করবে। তাহলে এই অর্থনৈতিক গুরুত্ব ফার্স্টে আমরা দেখবো কি কি ক্ষতি করছে আমাদের। তাহলে প্রথম কথা, ভাইরাস মানব দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে মানব দেহে যে রোগগুলা সৃষ্টি করে, অনেকগুলো রোগের নাম আছে, এমনি মুখস্থ করলে তুমি একটু পরে ভুলে যাবা। তাই তুমি একটা কথা মনে রাখবা, হাই হাই বসন্ত এলো, হাই হাই বসন্ত এলো, ভাইকে চিকেন ইন ডেঙ্গু জ্বরে পেলো, ভাইকে চিকেন ইন ডেঙ্গু জ্বরে পেলো। তাহলে আমরা মনে রাখবো, আমরা পড়ছি হাই হাই বসন্ত এলো, ভাইকে চিকেন ইন ডেঙ্গু জ্বরে পেলো। দেখো হাইতে কি হাম, আর এক হাইতে কি হারপিস। আমরা পড়ছি বসন্তে বসন্ত, এলোতে হচ্ছে এইডস, তাহলে এলোতে এইডস, ভাইতে ভাইরাল হেপাটাইটিস, কতে কাপোসি সার্কোমা, কতে কোভিড-19,
চিকেনতে চিকুনগুনিয়া, ইনতে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গুতে ডেঙ্গু, জ্বরতে আছে জলতাঙ্ক, পেলোতে পোলিও, পেলোতে পক্স, পক্স মানে মাঙ্কি পক্স। তাহলে এগুলা আমরা মনে রাখবো কি যে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি করছে। তাহলে হাই হাই বসন্ত এলো, ভাইকে চিকেন ইন ডেঙ্গু জ্বরে পেলো। হ্যাঁ, উদ্ভিদে কতগুলো রোগ সৃষ্টি করে? প্রায় 300টা উদ্ভিদে ভাইরাস দ্বারা রোগ সৃষ্টি হয়। দুইটা 300 পাইলা, 30 মিনিটে 300টা ফাস্ট সৃষ্টি হয়। উদ্ভিদের রোগ কতগুলো উদ্ভিদের রোগ সৃষ্টি করে? 300টা। এইডস আমরা পড়ছি বহুল আলোচিত। এইডস হচ্ছে কি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হচ্ছে সিনড্রোম, যার জন্য হয় সে ভাইরাস। কোন ভাইরাসের জন্য হয়? এইচআইভির জন্য হয়। বর্তমানে এইডস রোগীর সংখ্যা কত? প্রায় 5 কোটি পৃথিবীতে। এবং এই এইডস দিবস বললে তোমরা জানো 1 ডিসেম্বর। হ্যাঁ, এরপর আছে ইবোলা ভাইরাস। এটাও একসময় মহামারী আকার ধারণ করছিল। এর কারণে 250 জন স্বাস্থ্যকর্মী সহ প্রায় 11,000 লোক মারা গেছিল ইবোলা ভাইরাস দ্বারা। জিকা ভাইরাস, এই জিকা ভাইরাস এটা মশার কারণে হয়, অ্যাডিস মশার কারণে। অ্যাডিসের দুইটা আছে, একটা অ্যাডিস অ্যাজেপ্টি, অ্যাডিস অ্যালোপিকটাস। তোমরা সবাই মনে রাখবা এই অ্যাডিস অ্যাজেপ্টি আর অ্যাডিস অ্যালোপিকটাস 3টা রোগের জন্য দায়ী এরা। এটা হচ্ছে জিকা ভাইরাস, এটা হচ্ছে ডেঙ্গু, আর এটা হচ্ছে চিকুনগুনিয়া। 3টার বাহকই সেম। এবং এই জিকা ভাইরাস যদি কোনো গর্ভবতী মায়ের আক্রমণ করে, তখন তার বাচ্চার মস্তিষ্ক অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়, তখন সেটাকে বলা হচ্ছে মাইক্রোসেফালি। তাহলে মাইক্রো মানে কি? কম হয়ে যাচ্ছে, অপরিণত হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে মাইক্রোসেফালি বলবা। এরপরে আছে কি তোমার নিপা ভাইরাস। এই নিপা ভাইরাস আমরা পড়ছি এটা প্রথম, এখন তো তোমরা সবাই জানো যে এটা কাঁচা খেজুরের রসের মাধ্যমে, বাদুড়ের মাধ্যমে ছড়ায়। প্রথম আসছে কি একটা মালয়েশিয়াতে একটা শুকরের খামারে প্রথম ধরা পড়ে, পরবর্তীতে বাদুড়ের মাধ্যমে, কাঁচা খেজুরের রসের মাধ্যমে ছড়ায় নিপা ভাইরাস। নিপা ভাইরাস আমরা পড়ছি যে হে নিপা ভাইরাস থেকে আসছে। এবার কারণে কি হচ্ছে? সার্স হয়। সার্স মানে কি? এ সার্স গুগলের সার্স না, SARS। এসতে সিভিয়ার, এসতে সিভিয়ার, এতে হচ্ছে অ্যাকুয়েট, আরতে রেসপিরেটরি, এসতে সিনড্রোম। তাহলে এটা হচ্ছে সার্স। কেন হচ্ছে? নিপা ভাইরাসের জন্য। আর এটা হচ্ছে মার্স, MERS, মিডল ইস্ট। হ্যাঁ, তাহলে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। তাহলে সার্স হচ্ছে সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম, মার্স হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। ঠিক আছে? আমরা দেখবো বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু, দুইটা ফ্লু আছে। হ্যাঁ, দুইটাই হবে ইনফ্লুয়েঞ্জা, দুইটা টাইপের জন্য। বার্ড ফ্লু হবে H5N1, সোয়াইন ফ্লু H1N1। এবং বার্ড ফ্লু কাদের হয়? বার্ড মানে পাখি, পাখি মানে হাঁস মুরগি, তাহলে হাঁস মুরগিতে বার্ড ফ্লু। আর সোয়াইন ফ্লু আছে মানুষে এবং শুকরে হয় সোয়াইন ফ্লু। হ্যাঁ, তাহলে এটা তুমি জানছো। তারপরে আছে কি হেপাটাইটিস বি দ্বারা কি হয়? সবাই জানো যেটা লিভার ক্যান্সার। তাহলে হেপাটাইটিস মোট 5টা আছে, তার মধ্যে বি দ্বারা হয় লিভার ক্যান্সার। এরপরে আছে প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয় কি? অ্যানোজেনিটাল। অ্যানোজেনিটাল ক্যান্সার মানে কি? জরায়ুর মুখের ক্যান্সার। আর যেটা ভাইরাল হেপাটাইটিস সেটা দ্বারা হয় কাপসি সার্কোমা। তাহলে হারপিস সিমপ্লেক্স দ্বারা হয় কাপসি সার্কোমা। সরি, তাহলে আমরা মনে রাখবো কি? হারপিস সিমপ্লেক্স দ্বারা কি হবে? কাপসি সার্কোমা হবে। চিকুনগুনিয়া, এটাও তুমি একটু আগে বললাম যে অ্যাডিস মশার কারণে হয়, জিকার জন্য দায়ী চিকুনগুনিয়া এবং ডেঙ্গু। হ্যাঁ, অ্যাডিস অ্যাজেপ্টি, অ্যাডিস অ্যালবোপিক্টাস। আমরা মনে রাখবো কোভিড-19, এটা আগে থেকেই জানো তুমি। কোভিড-19 সার্স কোভ দ্বারা হয়, মার্স কোভ দ্বারা হয়। 11 মার্চ 2020 তারিখে এটা মহামারী ঘোষণা করছে। এরপরে তুমি আসবা কি? সংক্রমণ পরীক্ষা। এই এই যে কোভিড-19 যে সংক্রমণ পরীক্ষা, এটা যখন কোভিড-19 2020 সালে ছিল, সবাই তখন জানো যে তোমার টেস্ট করতে হচ্ছে কি? RT-PCR মেশিনে। হ্যাঁ, PCR মেশিনের নাম শুনছো। PCR মানে সবাই জানো, পিতে পলিমারেজ, সিতে চেইন, আরতে রিঅ্যাকশন। এবং এটা RT-PCR মানে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। WHO মানে জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভাইরাসের অপকারিতা পড়ে ফেলাইছে, উপকারিতার মধ্যে আসো। কি কি হেল্প করছে তোমাকে ভাইরাস? ভাইরাস তোমাকে রোগ সৃষ্টি করছে, এই ভাইরাস থেকে তোমার টিকাও তৈরি করা হয়। কোন কোন টিকা? ফার্স্টে তুমি মনে রাখবা আমরা কিছু রোগের টিকা পাবো ভাইরাসের মাধ্যমে। সেটা কি দিয়ে মনে রাখবা? প্লেটে পোলাও বসিয়ে জল দাও, প্লেটে পোলাও বসিয়ে জল দাও। তাহলে প্লেটে পোলাও বসিয়ে জল দাও মানে কি? প্লেটটা হচ্ছে প্লেগ, হ্যাঁ, পোলাওতে পোলিও, বসিয়েতে বসন্ত, জলতে জলদাঙ্ক, জলতে হচ্ছে জন্ডিস। তাহলে এই 5টা রোগের টিকা ভাইরাসের মাধ্যমে তৈরি করছে। আবার কিছু রোগের ওষুধ। কোন কোন রোগের ওষুধ? মনে রাখবা ওষুধ খাইলে ভাইরাস আটক হয়ে যাবে। তাহলে আটকের আতে আমাশয়, ততে টাইফয়েড, কতে কলেরা। তাহলে আমাশয়, টাইফয়েড, কলেরা এই 3টা রোগের ওষুধ। আর টিকা বললে প্লেটে পোলাও বসিয়ে জল দাও। ঠিক আছে? এরপরে পর আসছে কিছু, দেখো যে টিউলিপ ফুল, যেটার মধ্যে ভাইরাস আক্রমণ করলে এই টিউলিপ ফুল তোমার তার কি হয়? ব্রোকেন টিউলিপ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এর মধ্যে কিছু লম্বা লম্বা সাদা সাদা দাগ হয়ে যায়, ব্রোকেন টিউলিপ, দেখতে সুন্দর হয়ে যায়। দেখো ভাইরাস আক্রমণ করছে কিন্তু দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, ফলে ফুলের দাম বেড়ে যাচ্ছে, তার মানে কি? উপকার করে দিচ্ছে। হ্যাঁ, ভাইরাসের নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হয়? ভ্যাকসিনেশন বা টিকা দিতে হয়।
আমরা পড়ছি কি যে এটা কিন্তু কোনো ওষুধ খেয়ে কাজ হয় না, কারণ ফার্স্টে পড়ছি অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, এবং এই ভাইরাস ঘটিত রোগের জন্য হ্যাঁ অ্যান্টিভাইরাল ড্রাগ একটা পাওয়া গেছে, সেটার নাম হচ্ছে ইন্টারফেরন, যেটা ভাইরাসকে নিষ্ক্রিয় করে, এবং এটা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ। এই ইন্টারফেরন আরেক জায়গায় তুমি পড়ছো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় ইন্টারফেরন, এবং যার বাণিজ্যিক নাম তুমি 11 অধ্যায়ে পড়ছো বিটাফেরন। উদ্ভিদে কি কি রোগ সৃষ্টি করে ভাইরাস সবাই জানো, হ্যাঁ যে তামাকে হবে কি, তামাক মানে টোবাকো, তাই টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ সিম মানে বিন, তাই বিন মোজাইক ভাইরাস। টমেটোয় ট্যান্ট, তাই মনে রাখবা বুশি ট্যান্ট, টমেটোয় ট্যান্ট তাই বুশি ট্যান্ট। ধানে হচ্ছে টুংরো, কলা মানে হচ্ছে ব্যানানা, তাই ব্যানানা তে মনে রাখবা বানসি টপ। আর আলুতে হবে কি, আলু মানে পটেটো, তাই পটেটো মোজাইক ভাইরাস। এগুলো উদ্ভিদে। প্রাণীতে কি, এই যে বললে এইডস, এইডস কিসের জন্য হচ্ছে এইচআইভি। হ্যাঁ ফ্লাভি ভাইরাস দ্বারা কি হয়, ডেঙ্গু। হ্যাঁ ইনফ্লুয়েঞ্জার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে H5N1 যেটা বার্ড ফ্লু হাঁস মুরগি, আর যেটা আমরা বলছি H1N1 সোয়াইন ফ্লু মানুষ আর শুকরে। আমরা বলছি চিকুনগুনিয়ার জন্য কি হয়, চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে চিকুনগুনিয়া হয়। নিপার জন্য হয় কি সার্স, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম। কুকুরে যে কামড়ায় যে র্যাবিস, হ্যাঁ আমরা বলছি র্যাবিসের কারণে কি হয়, জলতঙ্ক। আর ভ্যারিওলা একটা আছে, একটা ভ্যারিসেলা জুস্টার। তাহলে একটা ভ্যারিওলা আর একটা ভ্যারিসেলা জুস্টার, জুস্টার তাই জলবসন্ত, আর ভ্যারিওলাটা হচ্ছে কি তোমার গুটি বসন্ত। হ্যাঁ মনে হয় হেপাটাইটিস বি দ্বারা হয় কি লিভার ক্যান্সার, হ্যাঁ হার্পিস সিমপ্লেক্স দ্বারা হয় কাপুসি সার্কোমা, নোভেল করোনা দ্বারা হয় কোভিড-19, প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয় অ্যানোজেনিটাল ক্যান্সার, যেটাকে বলা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। ভাইরাস ঘটিত রোগের মধ্যে ফার্স্টে আছে কি, আমরা বলছি এইচআইভি, মানে সরি আমরা বলছি হেপাটাইটিস আছে 5টা, ABCDE। এর মধ্যে আমরা বলছি যেটা লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি 85% ক্ষেত্রে এটা দেখা যায়, এবং হেপাটাইটিস সি যেটা, এটাকে তুষের আগুন অর্থাৎ নীরব ঘাতক বলা হয়। নীরব ঘাতক হেপাটাইটিস আছে হেপাটাইটিস সি, আর নীরব ঘাতক গ্যাস সেটাও CO সেটা, অর্থাৎ কার্বন মনোক্সাইড। হ্যাঁ যে আবার জারক বিজারক উপায় হিসেবে কাজ করে। হেপাটাইটিস এর মধ্যে আমরা দেখবো কি, যেটা বিতে 42 ন্যানোমিটার, তাহলে বির আয়তন 42, AE 27, C 30 থেকে 38, D 35। আবার বি এর সুপ্তিকাল সুপ্তিকাল মনে রাখবে, বি 45 থেকে 180, সিও 180, তবে সেটা 14 থেকে 180, এ 14 কিন্তু সেটা 14 থেকে 28। আর আমরা পড়ছি ডি আর ই দুইটা 21 থেকে শুরু, ডি 21 থেকে 49, আর ই হচ্ছে 21 থেকে 56। এর মধ্যে আমরা পড়ছি হেপাটাইটিস বি যে রোগের নির্ণয় করা হয় HBS সারফেস অ্যান্টিজেন, তার HBS এজি, HB সারফেস অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস বি শনাক্ত করা হয়, এবং এর চিকিৎসা কি, অ্যামোক্সিসিলিন আর মেট্রোনিডাজল। আবার দুইটা গাছটা ওষুধ আছে, হ্যাঁ একটা আছে অরহরের পাতা, একটা ভুঁই আমলার পাতা। সব থেকে ভালো কি, প্রতিরোধ করতে হলে ভ্যাকসিনেশন করতে হবে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিতে হয়, যেটা হেপাটাইটিস বির যে ভ্যাকসিন মনে রাখবা, যেটা প্রথমে 1 মাস পর পর 3টা, তারপরে প্রথম ডোজ থেকে 1 বছর পরে চতুর্থ ডোজ দিতে হবে, আর 5 বছর পরে কি পেন্টাভ্যালেন্ট যেটা আছে বুস্টার ডোজ দিতে হয়। হ্যাঁ আমরা পড়ছি কি ডেঙ্গু বা ডেঙ্গি, আগে পড়ে ফেলাইছি ডেঙ্গুর বাহক অ্যাডিস অ্যাজেপ্টি, অ্যাডিস অ্যালবোপিক্টাস। ডেঙ্গুর জ্বর 103 থেকে 5, আর যখন এই অধ্যায়ে ম্যালেরিয়া পড়বা 104 থেকে 6। তাহলে ডেঙ্গু 103 থেকে 5, ম্যালেরিয়া 104 থেকে 6। ডেঙ্গু হলে কি হয়, হাড় ভাঙা রোগ বলা হয়, কারণ এটা ব্যথা হয় অনেক। সাধারণ ডেঙ্গু আছে একটা হেমোরেজিক ডেঙ্গু, আর একটা আছে ডেঙ্গু শক সিনড্রোম, এবং এই ডেঙ্গু শক সিনড্রোমে কি হয়, প্লাটিলেট কাউন্ট অনেক কমে যায়। আমরা জানি ডেঙ্গু রোগের টেস্ট কি, প্লাটিলেট টেস্ট। প্লাটিলেট কি, রক্তের যে 3টা কণিকার একটা অনুচক্রিকা, যেটা নরমাল থাকার কথা কত, 1.5 লাখ থেকে 4 লাখ। যদি 1.5 লাখের কম হয় তাহলে বুঝতে হবে সে ডেঙ্গুতে আক্রান্ত, এবং আমরা পড়ছি এটার রক্তের অনুচক্রিকার সংখ্যা 1.5 লাখের অনেক নিচে নেমে যায়। এবং এর সেল কালচারে কি করে দেখো, যে প্রতিরোধ সেরোলজিক্যাল টেস্ট কি আছে, NSI অ্যান্টিজেন, যেখানে তোমার ইমিউনোগ্লোবিন GRM এটা করা হয়। আমরা মনে রাখবো ডেঙ্গু হচ্ছে তোমার চিকিৎসা কি, অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, এটা হার্টের ওষুধ দিতে হবে কি, প্যারাসিটামল জাতীয় ওষুধ। এবং মনে রাখবা এটা তোমার জ্বর কমানোর জন্য অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধে কাজ করবে। আমরা এরপরে দেখবো কি, যে পেপে রিং স্পট ভাইরাস, PRSV, পাপায়া রিং স্পট ভাইরাস। পেপে যে একটা রিং স্পট ভাইরাস হয়, এটা কি হয়, জাপ পোকা সাদা মাছির কারণে হয়। এর প্রতিরোধমূলক ব্যবস্থা কি, তোমাকে ট্রানজেনিক জাত লাগাতে হবে, একটা আছে রেইনবো, একটা সানআপ। মনে রাখবা ট্রানজেনিক জাত মোট 60টা, এর মধ্যে পেপের আছে 2টা, একটা রেইনবো একটা সানআপ। তুমি আগেই পড়ে ফেলাইছো বিভিন্ন ক্যান্সার, তার মধ্যে লিভার ক্যান্সার হেপাটাইটিস বি, হ্যাঁ অ্যানোজেনিটাল ক্যান্সার পড়ছে প্যাপিলোমা, কাপুসি সার্কোমা পড়ছে হার্পিস সিমপ্লেক্স, টি সেল লিউকেমিয়া হিউম্যান টি সেল লিউকেমিয়া দ্বারা হয়, আর লিম্ফোমা যেটা নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, সেটা এপস্টেইন ভাইরাস দ্বারা, এপস্টেইন বার ভাইরাস দ্বারা হয়। তাহলে এটা ভাইরাসের অংশ শেষ। তাহলে তোমরা
এই অধ্যায়ে আরো ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া আছে, আমরা আলাদা আলাদা করে পড়াবো। তাহলে ভাইরাসটা তুমি এইটুকু দেখলেই আশা করি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ভাইরাস থেকে যে কোশ্চেনটা আসবে সেটাই তুমি পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ।